বেশ, দেখো এখানে প্রথম প্রশ্নটা ভালো করে দেখো যে ফার্স্ট স্টেপ ইন রিসার্চ প্রসেস, একদম রিসার্চ প্রসেসের কতগুলো স্টেপস আছে, তার প্রথম স্টেপটা কি? এখানে সঠিক উত্তরটা কি হবে বলো? সবাই লাউড স্পিকার অন করে দাও, বলতে থাকো। লিটারেচার রিভিউ সবার প্রথম স্টেপ। অ্যানালিসিস নিশ্চয়ই প্রথম স্টেপ হবে না, হাইপোথিসিস টেস্টিং হবে না, কারণ সবার আগে প্রবলেমটাকে আইডেন্টিফাই করতে হয় স্টেপ 1-এ। স্টেপ 2-তে কি হয়, সেই প্রবলেমের এগেনস্টে রিভিউ কালেক্ট করতে হয়। তাহলে এই যে প্রবলেমের কোনো কিছু যে স্টেপ 1-এ যে প্রবলেমটাকে আইডেন্টিফাই করতে হবে সেই রাজ্যে কোনো অপশন কিন্তু এখানে নেই। প্রথম অপশন ছিল ডেটা অ্যানালিসিস, সেটা হবে না। তারপরে দেখ রিভিউ লিটারেচার, সেটা 2 নম্বর স্টেপে আসে। তারপরে দেখ হাইপোথিসিস টেস্টিং, সেটা 3 নম্বর স্টেজে আছে। 4 নম্বরে আসে কি রিসার্চ ডিজাইন। তাহলে কি এক্ষেত্রে যে অপশন আছে সেক্ষেত্রে বেস্ট অপশন হচ্ছে 2 নম্বর, রিভিউ অফ লিটারেচার। তারপরে প্রশ্ন দেখ, হোয়াট ইজ দ্য পারপাস অফ ডেটা অ্যানালিসিস ইন রিসার্চ প্রসেস। এই যে রিসার্চ ডেটা অ্যানালিসিস করব, কি উদ্দেশ্য নিয়ে ডেটা অ্যানালিসিস করব? অপশনগুলো দেখ, টু কালেক্ট দ্য ডেটা ফ্রম রিসার্চ পার্টিসিপেন্ট, টু টেস্ট দ্য রিসার্চ হাইপোথিসিস, টু রিভিউ দ্য এক্সিস্টিং লিটারেচার। যে অপশনগুলো রয়েছে তার ভিতর বেস্ট অপশন হচ্ছে যে ডেটা কালেকশনের উদ্দেশ্যটা কি। ডেটা কালেকশনের উদ্দেশ্য হচ্ছে যে আমরা রিসার্চ করতে গেলে মানে হাইপোথিসিস করতে হয়, সে হাইপোথিসিসকে কি হয়, টেস্ট করতে হয়। তাহলে হাইপোথিসিসকে কোনো টেস্ট করতে যাব কিসের উপর ভিত্তি করে? কোনো একটা রিসার্চ থেকে যে ইনফরমেশনগুলো কালেক্ট করবো, যে ডেটাগুলো কালেক্ট করবো তার উপরে। তাহলে এখানে যে অপশনগুলো আমার দেওয়া ছিল তার ভিতর বেস্ট অপশন হচ্ছে অপশন বি, টু টেস্ট দ্য রিসার্চ হাইপোথিসিস। পরের প্রশ্নটা দেখ, হোয়াট ইজ দ্য পারপাস অফ রিসার্চ ডিজাইন। যে রিসার্চ ডিজাইনটার মূল উদ্দেশ্যটা কি? টু ডেভেলপ হাইপোথিসিস ডেভেলপ করার জন্য কি রিসার্চ ডিজাইন করা হয়, না টু সিলেক্ট স্যাম্পলটাকে সিলেক্ট করার জন্য করা হয়, না টু ডিটারমাইন দ্য মেথড অফ ডেটা কালেকশন এন্ড অ্যানালাইসিসের জন্য করা হয়, না রিভিউ অফ এক্সিস্টিং লিটারেচারের জন্য রিসার্চটাকে ডিজাইন করা হয়? দেখ রিসার্চ ডিজাইনটা কেন করব? হাইপোথিসিসটা তো হাইপোথিসিস কি প্রবলেম যেটা হবে তার বেসিকে হাইপোথিসিস হয়, তাহলে হাইপোথিসিসের জন্য হবে না। আবার সিলেক্ট স্যাম্পলের ক্ষেত্রে টু সিলেক্ট এ স্যাম্পলের জন্য শুধুমাত্র যে রিসার্চটাকে ডিজাইন করা হবে সেটাও কিন্তু নাও হতে পারে, আবার কখনো কখনো হতেও পারে। আবার 4 নম্বর অপশনটা পড়ি, দেখ রিভিউ অফ দ্য এক্সিস্টিং লিটারেচার। এক্সিস্টিং লিটারেচার তো আগে আসছে, তারপরে তো রিসার্চ ডিজাইন আসছে। 3 নম্বর অপশন দেখ, টু ডিটারমাইন দ্য মেথড অফ ডেটা কালেকশন অ্যানালাইসিস। তাহলে এই যে রিসার্চটাকে ডিজাইন করব, স্যাম্পল থেকে তো কালেক্ট করব, স্যাম্পল থেকে কি কালেক্ট করব, ডেটা কালেক্ট করব। সেই ডেটা কালেকশন করার পার্টিকুলার মেথড এবং সেই ডেটাটাকে কিভাবে অ্যানালাইসিস করব সেটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। 4 নম্বর দেখ, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ রিসার্চ ডিজাইন। আজকেই পড়ানো হলো। সেক্ষেত্রে দেখ, কোয়ালিটেটিভ রিসার্চ অল দ্য টাইপ অফ ডেটা কালেক্টেড, দুটোর মধ্যেই ডেটা কালেক্ট করা হয়। মেথড ইউজ ফর ডেটা কালেকশন, ঠিক আছে। মেথড ইউজ ফর ডেটা অ্যানালিসিস হতে পারে, তার জন্য কি বলছে, অল অফ দি অ্যাবাভ দ্য কারেক্ট অ্যান্সার। এবার যাই পরের প্রশ্নে। দেখ এখানে দেখ, হোয়াট ইজ দ্য পারপাস অফ রিসার্চ হাইপোথিসিস। রিসার্চ হাইপোথিসিসের মেন পারপাসটা কি? দেখ হাইপোথিসিস আমরা ড্র করছি মানে কি, কিছু একটা প্রেডিক্ট করছি, কিছু একটা ডাইরেকশন দিচ্ছি, সেটা কি টু সামারাইজ দ্য রিসার্চ ফাইন্ডিং। আমার কি রিসার্চ ফাইন্ডিংকে সামারাইজ করার জন্য হাইপোথিসিস ড্র করছি, না টু এক্সপ্লেন দ্য রিসার্চ মেথোডলজিটাকে কি এক্সপ্লেন করার জন্য দিচ্ছি, না প্রেডিক্ট দ্য আউটকাম অফ দ্য রিসার্চ করার জন্য দিচ্ছি, না ডেসক্রাইব দ্য রিসার্চ পার্টিসিপেন্ট, রিসার্চে কি কি অংশগ্রহণ করবে, রিসার্চের মধ্যে কি কি থাকবে সেটা ডেসক্রাইব করার জন্য হাইপোথিসিস দিচ্ছি। দেখ হাইপোথিসিস কি, হাইপোথিসিস হচ্ছে একটা ডাইরেকশন, এই ডাইরেকশনে আমার রিসার্চটা যাবে, সেখান থেকে আমি লাস্টে গিয়ে হাইপোথিসিসকে টেস্টিং করতে হয়, মানে যেটা আমি প্রেডিকশন করলাম সেই প্রেডিকশনটা ঠিক না ভুল, সেখানে নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট হলো না রিজেক্ট হলো ইত্যাদি বিষয়গুলো থাকে। তাহলে এক্ষেত্রে যে অপশনগুলো ছিল সব থেকে বেস্ট অপশন হচ্ছে টু প্রেডিক্ট দ্য আউটকাম অফ দ্য রিসার্চ, মানে রিসার্চের আউটকাম, মানে যে হাইপোথিসিসকে আমি ধরে নিয়ে রিসার্চটাকে এগোচ্ছিলাম সেই হাইপোথিসিসটাকে ফাইনালি আমি তার থেকে টেস্ট করলাম। টেস্ট মানে কি, রেজাল্ট পেলাম, মানে আউটকাম পেলাম। পরে 6 নম্বর প্রশ্ন দেখ, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ টাইপ অফ রিসার্চ ডিজাইন। রিসার্চ ডিজাইন নিচের মধ্যে কোনগুলো রিসার্চ ডিজাইন নয়? এক্সপেরিমেন্টাল ডিজাইন, ডেসক্রিপটিভ ডিজাইন, কোরিলেশন ডিজাইন, প্রবাবিলিটি ডিজাইন। দেখ এই সমস্ত নামগুলো কিন্তু তোরা শুনেছিস, এখন লাস্টের দুইটা কিন্তু শুনিসনি, প্রবাবিলিটি ডিজাইন। যদিও রিসার্চ ডিজাইন এখনো পড়ানো হয়নি, রিসার্চ ডিজাইন যখন পড়াবো তখন দেখবি এক্ষেত্রে প্রবাবিলিটি ডিজাইন হচ্ছে কারেক্ট অ্যান্সার।
7 নম্বর দেখ, হোয়াট ইজ দ্য মেন অ্যাডভান্টেজ ইউজিং অফ র্যান্ডম স্যাম্পল ইজ কোয়ান্টিটেটিভ রিসার্চ। বলেছে কোয়ান্টিটেটিভ রিসার্চের ক্ষেত্রে র্যান্ডমলি কোনো স্যাম্পলকে সিলেক্ট করার আর প্রধান সুবিধাগুলো কোথায়। এখানে যে অপশনগুলো আছে সেগুলো তোরা ভালো করে পড়িস। যে র্যান্ডম স্যাম্পল মানে কি, এটা সবারই প্রবাবিলিটি থাকে, চান্সেস থাকে সিলেক্ট হওয়ার। তাহলে অ্যান্সারগুলো যদি আমরা দেখ পড়ি, টু এনশিওর দ্যাট অল দ্য মেম্বার অফ পপুলেশন হ্যাভ in equal chance to being included in the study। এটা গেল এক, যে সবারই প্রত্যেকেরই একটা সমান সুযোগ থাকবে সেই স্যাম্পল সিলেক্ট হওয়ার। এটা গেল প্রথম অপশন। 2 নম্বর অপশন কি, টু অ্যালাউ দ্য মোর ইন ডেপথ অ্যানালিসিস অ্যান্ড ইন্ডিভিজুয়াল কেসেস। এখানে কি ডেপথ অ্যানালিসিস করব? ডেপথ অ্যানালিসিস আমরা কোন রিসার্চে করব? অ্যানালিটিক্যাল রিসার্চে করব। তার সাথে তাহলে র্যান্ডম স্যাম্পলিং এর কোনো সম্পর্ক নেই, তাহলে তুমি অপশন হবে না। সি কি বলছে, ইট এলিমিনেট দ্য নিড অফ স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস। এটা কি স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিসের কোনো একটা সুবিধা যে র্যান্ডম স্যাম্পলিং এর? না, হতে পারে না, সেই জন্য সি অপশনও হবে না। টু রিডিউস রিস্ক অফ বায়াস অফ দ্য ডেটা কালেকশন প্রসেস। টু রিডিউস রিস্ক অফ বায়াস। বায়াস মানে কি, যে আমি নিজের ইচ্ছা মতো বায়াসনেস, মানে আমি যাকে খুশি তাকে নিতে পারবো, সেরকম কি একটা প্রসেস র্যান্ডম স্যাম্পলিং? কখনোই নয়, সেই জন্য আমি দিতেও হবে না। তাহলে হচ্ছে ইকুয়াল চান্স। র্যান্ডম স্যাম্পলিং মানে কি ইকুয়াল চান্সেস থাকবে সবার সিলেক্ট হওয়ার জন্য, সেই জন্য অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরে দেখ, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ রিসার্চ ডিজাইন। এর দুটোর মধ্যে কোনটা একই প্রশ্ন নাকি? নেটওয়ার্ক প্রচুর ডিস্টার্ব করছে একটু। হ্যাঁ, আচ্ছা এই প্রশ্নটা একই হয়ে গেছে, চলো আমরা পরের স্লাইডে যাই। এই প্রশ্নটা ভালো করে পড়। এই প্রশ্নটা, হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট। হ্যাঁ, এটার উত্তর দেখ দেওয়া নেই, কালকে এটা করতে করতে লাস্টে কারেন্ট চলে গেছিল। ডেসক্রিপটিভ রিসার্চ ইজ কনসার্ন উইথ দ্য স্ট্যাটাস অ্যান্ড মোস্ট রিলিভেন্ট টেকনিক ইন সার্ভে। মানে ডেসক্রিপটিভ রিসার্চের মধ্যে সার্ভে হচ্ছে খুব ভালো, এবং সার্ভে মূলত ডেসক্রিপটিভ রিসার্চের মধ্যে মেন অংশ, যেটা দিয়েই সমস্ত ডেসক্রিপটিভ রিসার্চগুলো করা হয়। এটা হলো এক, এইটা কি ঠিক? 2 নম্বর হচ্ছে কোয়ালিটেটিভ রিসার্চ ক্যারেক্টারিস্টিক্স বাই ইন্টেন্সিভ ফার্স্ট হ্যান্ড প্রেজেন্স অ্যান্ড ডেটা ইজ কনসার্ন থ্রু দ্য অবজারভেশন অ্যান্ড ইন্টারভিউ। বলছে কোয়ালিটেটিভ যে রিসার্চগুলো করব সেগুলো কি আমরা কোনো ফার্স্ট হ্যান্ড সোর্স থেকে নেব, এবং সেগুলো কি অবজারভেশন অ্যান্ড ইন্টারভিউ এর মাধ্যমে সেগুলো ডেটা কালেক্ট করব? এক হতে পারে। 3 নম্বর হচ্ছে কি, অ্যানালিটিক্যাল রিসার্চ ইনভলভিং ডেপথ স্টাডি and evaluation in attempt to explain complex phenomena। মানে কোনো এটা ডেপথে কোনো কিছুকে জানার চেষ্টা করবে এবং তার বিভিন্ন জটিল বিষয়গুলোকে খোঁজার চেষ্টা করবে কি অ্যানালিটিক্যাল স্টাডিতে। তাহলে এই সমস্ত কথাগুলো কিন্তু দেখ, ডিটা দেখ, এপিডেমিওলজিক্যাল রিসার্চ ইজ ফর্ম অফ এক্সপেরিমেন্টাল রিসার্চ। দেখ, এপিডেমিক্যাল রিসার্চ হচ্ছে সম্পূর্ণ একটা আলাদা রিসার্চ, যেটা হচ্ছে মূলত কোনো একটা রোগকে ডায়াগনোসিস করার পর সেটাকে নিয়ে বিভিন্ন প্রকার কাটাছেড়া করে সেই গবেষণাটা করা হয়। তাহলে এটা কখনো এক্সপেরিমেন্টাল, এপিডেমিওলজিক্যাল রিসার্চটা কখনো এক্সপেরিমেন্টাল রিসার্চ নয়, এক্সপেরিমেন্টাল রিসার্চের থেকে তৈরি হয়নি। তাহলে উপরের যে 3টে অপশন আছে সেই 3টে অপশন কিন্তু আজকে আমরা পড়েছি। তাহলে অপশন এ বি সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে এখানে নিচের ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশন এ বি এন্ড সি। ক্লিয়ার? এবার আসি আমরা পরের লাস্টের, আজকের লাস্ট প্রশ্ন। হুইচ অফ দ্য ফলোইং ফার্স্ট স্টেপ ইন স্টার্টিং ইন দ্য রিসার্চ প্রসেস। একদম রিসার্চ প্রসেস শুরু করার প্রথম প্রসেসটা কি? সার্চিং এ সোর্সেস অফ ইনফরমেশন টু লোকেট এ প্রবলেম, না সার্ভে অফ রিলেটেড লিটারেচার, আইডেন্টিফিকেশন অফ প্রবলেম আর সার্চিং এ সলিউশন। বলো, এই প্রশ্নের উত্তরটা আমি সবার কাছ থেকে নেব, যে একটা রিসার্চকে বা রিসার্চ প্রসেসকে শুরু করার প্রথম ধাপটা কি? বলো, এটার উত্তর দেওয়া নেই, তোমরা তো উত্তর দেওয়া নেই বলছিলে। অপশন সি। অপশন সি, আইডেন্টিফাই দ্য প্রবলেম। তারপর আর কেউ? অপশন এ। অপশন এ, সার্চিং দ্য সোর্সেস অফ ইনফরমেশন টু লোকেট প্রবলেম। আচ্ছা বেশ, আর কেউ? স্যার অপশন ডি। অপশন ডি, সার্চিং ফর সলিউশন টু দ্য প্রবলেম। বেশ, আর কেউ? আর কেউ বলো, রেসপন্স করো।
আচ্ছা বেশ, কেউ যখন বলছে না আমি তাহলে বলি। দেখো ভালো করে দেখো, হ্যাঁ বলো। সি আইডেন্টিফিকেশন অফ দ্য প্রবলেম। বেশ, এবার আসছি সঠিক, হ্যাঁ সঠিক আসছি আমরা কোথায়। প্রথম এখানে দেখো রিসার্চের কতগুলো স্টেপ আছে। রিসার্চ শুরু করতে গেলে কি আমাদের প্রবলেম দরকার, ক্লিয়ার? তাহলে প্রথম পয়েন্টটা কি লেখা আছে, সার্চিং সোর্সেস অফ ইনফরমেশন টু লোকেট এ প্রবলেম। তাহলে সোর্স, তুই একটা প্রবলেমকে আইডেন্টিফাই করতে যাচ্ছি, তার জন্য কি এখানে কি না সার্চিং এর সোর্স, কিছু সোর্স খুঁজতে যাচ্ছি, কিছু ইনফরমেশন খুঁজতে যাচ্ছি। টু লোকেট এ প্রবলেম, লোকেট এ প্রবলেম একটা আলাদা জিনিস, মানে প্রবলেমটাকে কিভাবে আইডেন্টিফাই করতে কথা সেটার একটা আলাদা প্রসেস আছে, স্টেপ আছে। তাহলে এইটা কখনোই হবে না প্রথম উত্তর। 2 নম্বর কি সার্ভে অফ রিলেটেড লিটারেচার, এটা পরের পার্ট, এটাও হবে না, কারণ প্রবলেমটাকে 3 নম্বর পয়েন্টটাকে আমি পরে পড়ছি, 4 নম্বরটা পড়ছি সার্চিং এ সলিউশন অফ দ্য প্রবলেম। কোনো একটা সমস্যার সমাধান খুঁজবো, সমস্যা যদি না থাকে সমাধানটা কার খুঁজবো, সেটাও তাহলে হবে না। সবার ফার্স্ট কি করতে হবে, অপশন সি আইডেন্টিফিকেশন অফ দ্য প্রবলেম। কোনো একটা প্রবলেমকে আইডেন্টিফাই করতে হবে, তারপরে তো সেই আইডেন্টিফাইয়ের অনুযায়ী বিভিন্ন সোর্স আমরা খুঁজবো, যে এই আইডেন্টিফিকেশন প্রবলেমটাকে একটা প্রথমে আইডেন্টিফাই করলাম, এবার সোর্স করলাম যে কিভাবে এই প্রবলেমটাকে সমাধান করার জন্য কি কি ইনফরমেশন পাবো, সেই প্রবলেম থেকে কি কি ইনফরমেশন আমরা পেতে পারি সেটাকে তো সার্চ করবো। তাহলে সব থেকে কারেক্ট অ্যান্সার হলো আইডেন্টিফিকেশন অফ দ্য প্রবলেম, ক্লিয়ার? এইবার আসছি আমরা প্রিভিয়াস যে কুইজ ছিল সেই কুইজের অ্যান্সার গুলো, সেই কুইজের প্রশ্নগুলোকে নিয়ে। দেখো প্রথম প্রশ্নটা ছিল, আমি আর খুব বেশি সময় নেব না, অল্প একটু সময় নেব, যে হাইপোথিসিস ইজ এ কোয়ালিটেটিভ রিসার্চ স্টাডি ইউজুয়ালি, এটা হচ্ছে অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, আর অপশন জেনারেটেড অ্যাজ দ্য ডেটা কালেক্টেড, ইন্টারপ্রিট অ্যান্ড অ্যানালিসিস। আর 2 নম্বর ছিল এ ভেরিয়েবল দ্যাট ইজ রেসপন্সিবল ফর ব্রিঙ্গিং অ্যাবাউট এ চ্যালেঞ্জ ইজ কল্ড, অনেকে উত্তর করেছিল ডিপেন্ডেবল ভেরিয়েবল। ডিপেন্ডেবল ভেরিয়েবল হবে না, সঠিক উত্তর হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তোমরা এগুলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি এগুলো তোমরা উত্তরগুলো দেখে নিও, যদিও এগুলো পড়ানো হবে পরে। তারপরে আছে দ্য ভ্যালু অফ কোএফিসিয়েন্ট কোরিলেশন। এই ভ্যালুটা কেন তোমরা সবাই ভুল উত্তর দিলে আমরা জানি না, এটার উত্তর হচ্ছে কোরিলেশনের ভ্যালু হচ্ছে সবসময় -1 থেকে +1, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর হচ্ছে তোমার 4 নম্বরে যেটা দেখো, দ্য রিসার্চ হোয়ার দ্য ইনভেস্টিগেশন ক্যান ম্যানিপুলেট ট্রিটমেন্ট টু কজেস থিং ইজ টু বি হ্যাপেন। কোথায় আমরা কিছু কাটাছেড়া করতে পারি, কিছু ম্যানিপুলেশন করতে পারি, একমাত্র এক্সপেরিমেন্টাল রিসার্চের ক্ষেত্রেই করতে পারি। তারপর হচ্ছে ক্লাস্টার স্যাম্পলিং ইজ দ্য টাইপ অফ প্রবাবিলিটি স্যাম্পলিং। এবার এই যে তোমরা উত্তরগুলো তোমরা আগের দিন দিয়েছিলে, বেশ কয়েকদিন সবাই দেওনি, কিছু কিছু জন কিন্তু এর উত্তর দিয়েছিলে, তাহলে তোমরা সেই উত্তরের সাথে মিলিয়ে দেখো কে সঠিক অ্যান্সার দিয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এমবি কোচিং ক্লাসের পক্ষ থেকে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সকলকে।